সিলেবাস কি, পড়বো কিভাবে, কিভাবে আমাদের প্রিপারেশনটা হবে, বয়স বৃদ্ধি হতে পারে কিনা, এটাকে বলা হয় ইনফরমেশন, আর এটাকে বলা হয় ডাটা প্রসেসিং। তো আমরা এইভাবে বুঝায় বুঝায় আমাদের স্টুডেন্টদেরকে খুব সুন্দর করে বুঝায় বুঝায় পড়াই। এই যে এইসব নাম্বার হোয়াটসঅ্যাপ আছে বা কলও দিতে পারেন, হোয়াটসঅ্যাপে মানে মেসেজ করাই ভালো। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। বিদ্যাবাড়ি লাইভ ক্লাসে স্বাগতম। আজকে আমরা 18তম শিক্ষক নিবন্ধনের লিখিত প্রস্তুতির ব্যাপারে একটা লাইভ নেব। এই লাইভে আমরা মেইনলি দেখব যে বিদ্যাবাড়ি যে লিখিত পরীক্ষার প্রস্তুতির যে ব্যাচগুলো চালাচ্ছে সেগুলোতে আমরা আসলে কি কি পড়াই, কিভাবে পড়াই এবং কিভাবে বিদ্যাবাড়ির এই কোর্সটা আপনার নিবন্ধন পরীক্ষার যে কোনো লাইভ যে মানে নিবন্ধন পরীক্ষার যে প্রস্তুতি আছে সেটা আপনাদেরকে কিভাবে হেল্প করে। আমি আজকে যেহেতু বিদ্যাবাড়ির আইসিটি স্কুল পর্যায়ে 2 ক্লাস নেই, আমি সেটা নিয়ে কথা বলবো। বাট এটাকে আপনারা একটা নমুনা হিসেবে ধরতে পারেন যে এই ক্লাসটা একটা নমুনা। এরকম ক্লাসই আমরা বিদ্যাবাড়ির আদার যে কোর্সগুলো আছে, যতগুলো আপনার রিটেনের কোর্স আছে, যতগুলো রিটেনের কোর্স আছে সবগুলা বেস্ট কোয়ালিটির টিচার, ভালো মানের লেকচার শিট বা ম্যাটেরিয়াল বলেন, বেস্ট গাইডলাইন্স এইভাবেই দেওয়া হয়। অর্থাৎ আপনাদের রিটেনের একটা টোটাল প্রিপারেশন, যেটা রিটেনের একটা টোটাল প্রিপারেশন, সেটা নেওয়ার ক্ষেত্রে বিদ্যাবাড়ি আপনাদেরকে কিভাবে হেল্প করে সেগুলো নিয়ে আমরা কথা বলবো। তো আমরা একটা কমেন্ট দেখতে পারতেছি, পিলি পরীক্ষার রেজাল্ট কি দিয়েছে। আচ্ছা, আপনি প্রিলি পরীক্ষার রেজাল্ট দিলে সবাই টের পাইতাম। আচ্ছা, গত সপ্তাহে একটা পেপারে আসছে যে প্রিলির রেজাল্ট মেবি নেক্সট উইকে দিতে পারে মানে হচ্ছে নেক্সট উইকে টেলিটকের সাথে ওদের একটা মিটিং আছে, সেটার আগে বা পরে প্রিলিমিনারি রিটেনটা দিতে পারে, এইটাই বলা আছে। এবং ধারণা করা হচ্ছে কোরবানির ঈদের পরে, খুব সম্ভবত কোরবানির ঈদের পরে আপনাদের রিটেনের যে পরীক্ষা সেটা হইতে পারে। এখন এটা কিন্তু আমরা কেউ বলতে পারবো না শিওরলি, কারণ এটা আমাদের উপরে ডিপেন্ড করে না। আমরা তো আর রিটেন পরীক্ষা নেব না, এনটিআরসি যখন সুযোগ পাবে এটা দিয়ে দিবে। তবে হ্যাঁ, আমরা তো জানবো যে দিবে, আমরা চেষ্টা করব মানে অবশ্যই করবো। এটা পরীক্ষার হয়তো 10-15 দিন বা 1 সপ্তাহ আগে আমরা সব সিলেবাস কভার করে দেবো। এখন আমরা একটু দেখি, আপনারা কমেন্ট করেন, কেউ কিছু জানতে চাইলে উত্তর আমি কমেন্ট দেখতেছি, পড়বো ইনশাল্লাহ। আমরা এখন দেখি আমরা আসলে সিলেবাস কি, পড়বো কিভাবে আমাদের প্রিপারেশনটা হবে সেগুলো নিয়ে, এবং বিদ্যাবাড়ি আপনাদেরকে এই রিটেন কোর্সে কি কি সার্ভিসগুলো দিচ্ছে বা কি কি সার্ভিস দেবে বা কি হেল্পটা করবে সেটা আমরা একটু দেখব। তো আমরা একটু সিলেবাস দেখব। আগে আমরা একটু সিলেবাস দেখি। এই সিলেবাস যদি আমরা দেখি তাহলে দেখবো যে এটা কম্পিউটার এডুকেশন 313 নাম্বার সাবজেক্ট কোড, স্কুল পর্যায়ের 313 নাম্বার। হ্যাঁ, বয়স বৃদ্ধি হতে পারে কিনা, একজন বলছে বয়স বৃদ্ধি হতে পারে না। বয়স বৃদ্ধি হওয়ার জন্য অনেক কথা হচ্ছে, সংসদে পর্যন্ত কথা হচ্ছে। যদিও এর আগে মাননীয় প্রধানমন্ত্রী এই বয়স বৃদ্ধির ব্যাপারটাকে উনি নেগেটিভলি দেখছে এবং বলা যায় ডিসইন্সপায়ার্ড করছে, বাট এইবার আবার নতুন করে একটা প্রভাবশালী মন্ত্রী ডিও দিছে। তারপরে একজন এমপি মহোদয় সংসদে সরাসরি জনপ্রশাসন মন্ত্রী, আপনারা সবাই জানেন, মন্ত্রী মহোদয়কে জিজ্ঞেস করছে যে এইটা হবে কিনা। উনি সরাসরি উত্তর দিতে পারে না, কারণ উনি আসলে উত্তর দিতে পারবে না, কারণ এটা সরকারের উচ্চ পর্যায়ের, এটা নিয়ে মিটিং হবে, কথা হবে। তবে আমার মনে হচ্ছে যে এটা এখন একটু পজিটিভ ভাইব আছে, হয়তো বেড়ে যেতে পারে। আর এনটিআরসি তো চিন্তা নাই, এনটিআরসি তো এমনিতেই মনে হয় 35 বছর বয়স। দেখেন আমরা, আচ্ছা একজন আসসালামু আলাইকুম বলছে, ওয়ালাইকুম আসসালাম। একজন বলছে ইংরেজি কি একটা হবে, আমি এই কথাটা বুঝলাম না। ইংরেজি একটা হবে মানে ইংরেজি কি হবে? আচ্ছা, বেসিক কম্পিউটার মানে আমরা যে সিলেবাসটা যদি আমরা একটু দেখি তাহলে আমরা দেখতে পাবো বেসিক কম্পিউটারের কি কি আছে। কম্পিউটারের সংজ্ঞা আছে, কম্পিউটারের বৈশিষ্ট্য আছে। তারপরে আমরা দেখব কম্পিউটারের প্রজন্ম, পঞ্চম প্রজন্ম থেকে চতুর্থ প্রজন্ম। তারপরে আছে হচ্ছে কম্পিউটারের প্রকারভেদ, অর্থাৎ এখানে কম্পিউটারের বেসিক জিনিসগুলো নিয়ে কথা আছে। তো এখান থেকে আমরা যদি দেখি বিগত সালের কোশ্চেনগুলো যদি অ্যানালাইসিস করি, বিভিন্ন কোশ্চেন অ্যানালাইসিস করলে দেখা যায় এখান থেকে প্রায় এই
15 মার্ক প্লাস 15 মার্ক, মানে প্রায় 30 মার্কের কোয়েশ্চেন এখান থেকে আসে, প্রায় 30 মার্কের কোয়েশ্চেন। ওয়ালাইকুম আসসালাম। বাংলা বিষয় নিয়ে কিছু বলেন। আচ্ছা সরি, আমি আসলে বাংলা বিষয় নিয়ে আজকে বলতে পারবো না, কারণ আমি আইসিটি পড়াই স্কুল পর্যায়ে 2। আই এম জাস্ট আইসিটি নিয়ে কথা বলি। আর বিদ্যাবাড়ির ক্লাসের একটা স্ট্যান্ডার্ড আছে, এই স্ট্যান্ডার্ডটা মানে আমাদের এটা ট্রেনিং হয় এমডি স্যারের সরাসরি নির্দেশনায়, ওই স্ট্যান্ডার্ডটা মেনটেন করে সবাই অন্যগুলো জিনিসগুলো নিয়ে পড়ায়, জাস্ট সাবজেক্টটা আলাদা হবে। হ্যাঁ, আমরা একটু দেখি। একজন বলছে ইংরেজি ক্লাস কি হবে একটা? হ্যাঁ হবে, ধীরে ধীরে সব ক্লাসে হবে, ধীরে ধীরে সব ক্লাসে হবে। অলরেডি এনটিআরসি এর রেজাল্ট কবে দিবে এটা নিয়ে একটা কথা হয়েছে, নেক্সট উইকে প্রিলি রেজাল্ট দিতে পারে, মানে কথা হচ্ছে হয়তো দ্রুতই দিবে। রিটেনের পরীক্ষা ঈদের পরে হইতে পারে, ঠিক আছে, হইতে পারে, ধীরে ধীরে সবই হবে। আচ্ছা, তাহলে এখানে মেইনলি 30 নাম্বারের একটা কোয়েশ্চেন হবে। এরপরে এই সংখ্যা পদ্ধতি, নন পজিশনাল, পজিশনাল মানে যারা কম্পিউটারের স্টুডেন্ট, উদ্ভিদ বিদ্যার ক্লাস কি পাবো? ক্লাস তো এইভাবে দিচ্ছে, মানে ক্লাস লাইভ তো একটার পর একটা দিচ্ছে। আজকে যেমন আইসিটি দিচ্ছে, ইতিহাসের হয়তো 2-1 দিনের মধ্যে দেওয়ার কথা, শিডিউলে দেখছিলাম কোথায় জানো। এইভাবে আস্তে আস্তে আমরা ওই বিদ্যাবাড়ির একটা শিডিউল আছে, শিডিউল অনুযায়ী দিবে। এর আগেও মনে হয় অন্য কোনো ক্লাসের লাইভ হয়েছে, তাই না? এই লাইভ হয়েছে না এই এনটিআরসি? কোন ব্যাচ হয়েছে? গতকালকে কি হয়েছে? আচ্ছা, প্রতিদিনই 9:30টার সময় বিদ্যাবাড়ির এই রিটেনের একটা করে লাইভ হয়। গতকালকেও একটা হয়েছে, আর আজকে একটা হইতেছে, নেক্সট দিন আর একটা হবে। তো আমরা একটু যারা মানে আইসিটির মানে ভর্তি হইতে চান বা আইসিটির পরীক্ষা দিবেন তাদের জন্য 1 বছর এইটা এটা এইটা আমার একটু ভালো করে আপনার লেখা দেখা যাচ্ছে না, এটা ভালো করে পড়ে পরে মানে এটার উত্তর দেওয়া হবে, বা আমাদের কনসার্ন টিম আপনার এই কমেন্টের উত্তর দিয়ে দিবে, ঠিক আছে? তবে আমার ব্যাচে অনেকেই, আমি একটা রিটেনের ব্যাচ অলরেডি পড়াই দিয়েছি, ওদের প্রায় 6 নাম্বার লেকচার আজকে শেষ হলো, 7 নাম্বার লেকচার মানে নেক্সট দিন হবে। তো এই 6 নাম্বার লেকচার আমি প্রায় 50 মার্কের পড়ায় ফেলছি। তো এটা যেটা হচ্ছে যে ওদের মধ্যে অনেকেই দেখছি ওরা এই 1 বছর মেয়াদি বিভিন্ন কোর্স বা ডিপ্লোমা করেও স্কুল পর্যায়ে আইসিটির জন্য প্রস্তুতি নিতেছে। এটা কনসার্ন ডিপার্টমেন্ট আপনাদের ফ্রি ক্লাস রেগুলার হবে না। দেখেন, আইসিটির ফ্রি ক্লাস প্রতিদিন হবে না, হ্যাঁ, আইসিটির ফ্রি ক্লাস মাঝে মাঝে হবে, মানে আজকে হচ্ছে আমার পালা, হয়তো আবার পরে কোনো একদিন হবে। তো আমরা তো আসলে এই মানে ফ্রি ক্লাসে তো আর ওইভাবে পড়ানো হবে না, আমরা একটু সিলেবাস নিয়ে আলোচনা করব আপনাদের প্রিপারেশনের জন্য, যেটা প্রয়োজন এই মানে বেসিক জিনিসটা আমরা ফ্রি ক্লাসে আলোচনা করব, হয়তো 2-1টা কোশ্চেনের নমুনা দেখাইতে পারি। আইসিটিতে কে কে রিটেন দিবেন? সোহাগ স্যারের বেশি বেশি ক্লাস চাই। আচ্ছা ঠিক আছে, থ্যাংক ইউ, ধন্যবাদ আপনাদেরকে। কেমন আছেন স্যার? আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আইসিটি আচ্ছা, ফ্রি ক্লাস তো এই বিদ্যাবাড়ি প্রচুর দেয়, মানে ফ্রি ক্লাস প্রচুর দেয়, বিদ্যাবাড়ির মতো ফ্রি ক্লাস কেউ দেয় না। দিব, আমরা ধীরে ধীরে দিব ইনশাল্লাহ। তাহলে আমরা একটু আলোচনা করি। তাহলে এখান থেকে দেখা যায় যে এই জায়গায় থেকে দেখা যায় যে 15 থেকে 20 মার্কের কোশ্চেন হয়, 15 মার্কের একটা বড় কোশ্চেন হয়, আর 5 মার্কের একটা ছোটখাটো কোশ্চেন হয়। তাহলে দেখেন এই 2 চ্যাপ্টার মিলে প্রায় আপনার 40 থেকে 50 মার্ক, মানে 45-50 মার্কই আসে রিটেনে। তাহলে 100 মার্কের মধ্যে এই 2টা চ্যাপ্টার। তো এই 2টা চ্যাপ্টার এই দুইটা চ্যাপ্টার আমরা কিন্তু এই 6টা লেকচার, আমি যেটা বললাম আমাদের রানিং ব্যাচ চলতেছে, এই লেকচার 6-এ আমরা এটা কমপ্লিট করে ফেলছি, মানে 50 মার্কের প্রিপারেশন শেষ। তো আমরা মেইনলি এখন দেখব তারপরে আমাদের কি আসে। তারপরে আমাদের আসে হচ্ছে এই তথ্য এবং উপাত্ত, মানে বাইনারি কোডেড টু ডেসিমাল, এফসিডি, তথ্য এবং উপাত্ত প্রক্রিয়া। এটা হচ্ছে ডাটা ইনফরমেশন এবং ডাটা প্রসেসিং। মানে এটা মানে বাংলা বলতে গেলে একটু সমস্যা হয়। এটা হলো ডাটা মানে উপাত্ত, ইনফরমেশন মানে ডাটা আর ইনফরমেশনের মধ্যে একটা ছোট্ট ডিফারেন্স আছে, এটা তো আপনারা জানেন তাই না? আর এটা হলো ডাটা প্রসেসিং, এই ডাটা প্রসেসিং এই হচ্ছে ব্যাপার। তো ডাটা আর ইনফরমেশনের মধ্যে একটা ডিফারেন্স আছে, এটা আপনারা তো জানেন। তারপরে আমি একটু বলি, দেখেন আমরা এই যে কম্পিউটার যেটা ইউজ করি, কম্পিউটার যেটা দেখি তো এটা কেমন দেখা যায়। আচ্ছা,
আচ্ছা, ভালো দেখা যাচ্ছে। কম্পিউটার যেটা ইউজ করি এটা হচ্ছে পিসি বা কম্পিউটার যেটাই বলি না কেন, এটাকে আসলে আগে বানাইছিল, যখন বানাইছিল তখন এটা ছিল হচ্ছে ক্যালকুলেটিং ডিভাইস বা কম্পিউটিং ডিভাইস, মানে হিসাবকারী যন্ত্র। এখন কিন্তু এটা প্রসেসিং যন্ত্র হয়ে গেছে। এটা এখন কি হয়ে গেছে? প্রসেসিং যন্ত্র হয়েছে। অর্থাৎ এটা বিভিন্ন ধরনের ডাটা প্রসেস করে। সে নিউমেরিক ডাটা প্রসেস করে, তারপরে সে অ্যারিথমেটিক ডাটা প্রসেস করে, লজিক্যাল ডাটা প্রসেস করে। তো এই ডাটাগুলো এদিক দিয়ে ঢোকে, এই মেশিন দিয়ে প্রসেস হয়, আর এদিক দিয়ে ইনফরমেশন বের হয়, ইনফো বের হয়। তার মানে কি, ডাটা এবং ইনফরমেশনের মধ্যে একটা ডিফারেন্স আছে, তাই না? তো এই বেসিক ডিফারেন্সটা কি একটু দেখি আমরা। ধরে নেন যদি এরকম করে কয়েকটা সংখ্যা লিখি, তারপরে ধরেন লিখলাম, তাই না, তারপরে লিখলাম ধরেন, এগুলা কিন্তু একটা করে ডাটা, ধরেন এগুলো একটা করে ডাটা, কিন্তু এই ডাটাগুলা কিন্তু আপনাদেরকে কোনো ইনফরমেশন দিচ্ছে না। আপনি যদি ভালো করে খেয়াল করেন, এই ডাটাটা কিন্তু আপনাদেরকে কোনো ইনফরমেশন দিচ্ছে না, কোনো ইনফরমেশন দিচ্ছে। তাহলে এই ডাটাটা কি হচ্ছে? ডাটা মানে হচ্ছে ছড়ানো ছিটানো তথ্য বলা চলে, বা উপাত্ত যাই বলি না কেন। তাহলে এটাকে যখন থেকে কি বলছে একজন, সোহাগ স্যার বিদ্যালয়তে কয়জন? আচ্ছা, সোহাগ স্যার 3 জন। আচ্ছা, সোহাগ নামটা বিদ্যালয়তে কমন হয়ে গেছে। আমাকে বলা হয় যে, এখন আমি যদি এটাকে একটু টেবিলের মধ্যে সাজায় নেই, এইভাবে যদি টেবিলের মধ্যে সাজাই, এইভাবে যদি এখানে যদি আমি লিখি টি নেম, মানে টিচারের নেম, তাই না? তারপরে যদি মনে করেন যে এখানে বলি টি এজ, মানে টিচারের বয়স, তাই না? তারপরে এটা যদি বলি যে এটা কি লিখবো, টি বিসিএস ব্যাস, ধরেন টিচারের বিসিএস ব্যাস। তারপরে আমি এখানে লিখলাম হচ্ছে এনটিআরসিএ ব্যাস, তাই না? আর এখানে লিখলাম কোচিং এর নাম। তো এরকম করে সাজাইয়া যদি আমরা ডাটাগুলোকে এভাবে রাখি, টি নেম হচ্ছে সোহাগ, টিচারের এজ হচ্ছে 34, তার ব্যাস বিসিএস ব্যাস হচ্ছে 38, সে এনটিআরসিএ কততম ব্যাস পড়ায়, 18তম এনটিআরসিএ, সে কোন কোচিংয়ে পড়ায়, বিদ্যাবাড়িতে পড়ায়। এখন দেখেন এই যে এখানে ছড়ানো ছিটানো ডাটা যেগুলো ছিল, এগুলো যখন টেবিল অনুযায়ী আমি সাজাইছি, এটা কিন্তু আপনাকে একটা সুন্দর ইনফরমেশন দিয়ে দিছে, সুন্দর একটা তথ্য দিয়ে দিছে। তো এটাকে বলা হয় ইনফরমেশন, আর এটাকে বলা হয় ডাটা প্রসেসিং। তো আমরা এইভাবে বুঝায় আমাদের স্টুডেন্টদেরকে খুব সুন্দর করে বুঝায় পড়াই। আপনারা ভর্তি হইলে আপনাদেরকেও বুঝায় নিয়ে পড়ানো হবে, ক্লাসগুলো আপনারা পাবেন। প্লাস আরও একটা জিনিস আছে, আমরা প্রয়োজনীয় অংশের, সব অংশের না কিন্তু, আবারও বলতেছি, প্রয়োজনীয় অংশের হ্যান্ড নোটও দিয়ে থাকি যতটুকু আমরা পারি, মানে ভালোই, মানে যতটুকু পারি। এরপরে আপনাদেরকে গাইডলাইন দেওয়া হয়, বিভিন্ন বই পুস্তকের কথা বলা হয়, বিভিন্ন কিছু হিসাব করে আপনাদেরকে গাইড করা হয় কিভাবে নিজেরা সুন্দর করে নোট করে রাখবেন। দুনিয়ার সবচেয়ে ভালো নোট হচ্ছে সেটা যেটা আপনি আপনার জন্য তৈরি করবেন। সোজা কথা, যেটা আমার নোট, অমুকের নোট, তমুকের নোট, এগুলো ফলো করে কোনো লাভ নেই। আপনি যেটা আপনার জন্য বানাবেন সেটা হলো সবচেয়ে ভালো নোট। আমরা এই গাইডলাইনটা দিয়ে থাকি। এরপরে লজিক্যাল বর্তনী, তারপরে হচ্ছে উইন্ডোজ ডস অপারেটিং সিস্টেম, ফ্লোচার্ট, ইন্টারনেট, এই জিনিসগুলো হচ্ছে আমার সিলেবাসে। এখন আমরা কিভাবে ক্লাসটা নিই এটা একটু দেখুন। আমরা এই টপিকসে, এই যে ক নাম্বার টপিকসে 3টা ক্লাস নিয়ে থাকি। ক নাম্বার টপিকসে আমরা 3টা ক্লাস নেই। তারপরে আমরা খ নাম্বার টপিকসে 3টা ক্লাস নেই। গ নাম্বার টপিকস 1টা ক্লাস এনাফ, এখনো নেই, মানে আমাদের প্ল্যান আছে এভাবে নেব। ঘ নাম্বার টপিকসেও 1টা ক্লাস এনাফ। তারপরে ইও নাম্বার টপিকসেও 1টা ক্লাস এনাফ, মানে এরপরে হচ্ছে ফ্লোচার্ট অ্যালগরিদম, এখানে 1টা বা 2টা,
বললাম 2টা ক্লাস নেওয়া হবে, শেষে ইন্টারনেটে একটা ক্লাস নেওয়া হবে। সবগুলো যদি যোগ করি আমাদের কয়টা ক্লাস হয় বলেন তো? 3 3 6, 6 3 9, 11, 12 প্লাস 3টা থাকে হলো সলভ ক্লাস। 3টা কি ক্লাস থাকে? সলভ ক্লাস থাকে। তাহলে এই মিলে হলো আমাদের 15টা ক্লাস। কিন্তু আমাদের সিলেবাসের যে কোর্স প্ল্যান আছে সেখানে আরও 3টা, মানে প্রায় 18-20টা ক্লাস দেওয়া থাকে। অর্থাৎ আপনাদের প্রয়োজন হলে আমরা আরও ক্লাস নেব এবং পড়ানোগুলো খুব ধীরে ধীরে পড়ানো হয়। আচ্ছা, ডাটা বা ডেটা যেটাই বলেন না কেন একই জিনিস। অনেকে ডাটা বলে, অনেকে ডেটা বলে, সমস্যা নেই, আমিও অনেক সময় ডেটা বলি। এটা নিয়ে মানে এত সিরিয়াস হওয়ার দরকার নাই, ঠিক আছে? এত সিরিয়াস হওয়ার দরকার নাই, আমরা এগুলো জানি, ডেটা সব বুঝি, ঠিক আছে? এত সিরিয়াস হওয়ার দরকার নাই। এটার উচ্চারণ বিভিন্নজন বিভিন্নভাবে করে, প্রচলিত বাংলায় বিভিন্ন উচ্চারণ। আচ্ছা, কততে পাস? এই পাশের কোনো মার্ক নাই। পাস হচ্ছে প্রিলিতে পাশের মার্ক আছে, প্রিলিতে হচ্ছে পাস মার্ক 40+, অর্থাৎ 40 পাইলেই আপনি পাস, রিটেন দিতে পারবেন। রিটেনে চাকরি হইতে হলে আপনার মেরিট লিস্টে থাকতে হবে। রিটেনে কি করতে হবে? মেরিট লিস্টে থাকতে হবে। অর্থাৎ আইসিটিতে যদি 200 জন নেয়, আপনাকে যদি 500 জন বা 5000 জন পরীক্ষা দেয়, এই 5000 জনের মধ্যে আপনার 200 জন হইতে হবে, ঠিক আছে? আচ্ছা, একজন বলছে ডেটা বলেন আর ডাটা বলেন, দুইটাই শাক, হ্যাঁ, দুইটাই ডাটা শাক, ঠিক আছে? তাহলে এই 200তম হইতে গেলে আপনার কত নাম্বার পাইতে হবে এটা কিন্তু আপনি জানেন না। আপনার প্রতিদ্বন্দ্বীরা যদি এই 200তম যে সে যদি 90 পায়, তার মানে কি পাস মার্ক হচ্ছে 90, তাই না? আর এই লোক যদি ধরেন যে 200তম, আপনারা সবাই ধরেন যে খুব খারাপ পরীক্ষা দিচ্ছেন, এই দুইজন মিলে যদি সে 39 পায়, যেমন 49, এই 39 পায়, তার মানে পাস মার্ক 39 বা 40। এটা হচ্ছে বিষয়, পাস মার্ক নাই। একটা নর্মাল হিসাব আছে, 50% মার্কের নিচে কোনো রিটেনের পাস ধরা হয় না, 50% মার্কের উপরেই পায়। তবে এটা শুধু পাস মার্ক করলে হবে না, এটা আপনাকে এই মানে র্যাঙ্ক করতে হবে। হ্যাঁ, আপনাকে র্যাঙ্ক করতে হবে। র্যাঙ্ক না করলে চাকরি হবে না। চাকরি তো মেরিট লিস্ট অনুযায়ী দিবে, র্যাঙ্ক না করলে চাকরি হবে না। আচ্ছা, তাহলে যেটা বলতেছিলাম, তাহলে এই হচ্ছে 12টা, 3টা সলভ ক্লাস, 15টা। এই ক্লাসগুলো যখন আমরা পড়াই, আমরা খুব ধীরে ধীরে গুছায় পড়াই এবং এই ক্লাসের হ্যান্ড নোট যতটুকু সম্ভব, আবারও বলি, অনেকে আবার পাড়ায় ধরবেন যে হ্যান্ড নোট সব দেন, সব হ্যান্ড নোট দেওয়ার দরকার হয় না। হ্যান্ড নোট যতটুকু পসিবল বা দরকার, যতটুকু দরকার ততটুকু আমরা হ্যান্ড নোট দেই। এর বাইরে চ্যাপ্টার ওয়াইজ পরীক্ষা হয়। চ্যাপ্টার ওয়াইজ কি হয়, একটু উপরে যাই। এই চ্যাপ্টার ওয়াইজ এক চ্যাপ্টার পড়ানোর পরে একটা এক্সাম হয়। সেই এক্সামের খাতাগুলো ফেসবুকে অনেকে কমেন্ট করে দেয়, অনেকে হোয়াটসঅ্যাপে দেয়, আবার ওয়েবসাইট ঠিক দিলেও হবে। আমরা এগুলো মার্কও করে দিই। র্যাঙ্কিং এখনো করা হয় না, র্যাঙ্ক করব। এর বাইরে যেটা করা হবে সেটা হচ্ছে অল চ্যাপ্টার পড়ার পরে একটা গ্র্যান্ড এক্সাম হবে। গ্র্যান্ড এক্সাম বা ফাইনাল এক্সাম যেটাই বলেন না কেন, পূর্ণাঙ্গ একদম এনটিআরসি এর পরীক্ষা যেরকম সেরকম সেই ধরনের একটা এক্সাম হবে। আর কি হবে বলেন? বিদ্যাবাড়ি। আচ্ছা, আপনারা যে এই কোচিংয়ে যারা ভর্তি হবেন, এই হয়তো এই লাইভ দেখে অনেকে ভর্তি হইতে পারেন, ভর্তি হইলে আসলে বিদ্যাবাড়ি আপনাকে কি দিবে? এটা একটা কিন্তু ইম্পর্টেন্ট কোয়েশ্চেন। বিদ্যাবাড়ি আসলে কি দিবে? বিদ্যাবাড়ি কি পড়াইয়া, ধরেন আমি কি মুখস্থ করে পড়াইয়া সালসা বানায়া বা ওষুধ বানায়া বা সিরাপ বানায়া আপনাকে গলার মধ্যে ঢেলে দেবো, আপনি গিলবেন আর পাস করবেন, এরকম না। কিন্তু এটা তো বোঝার হিসাব আছে। বিদ্যাবাড়ি আপনি কি পাবেন? এক পাবেন হচ্ছে প্রপার গাইডেন্স। প্রপার গাইডেন্স মানে দেখেন, নিয়মিত ক্লাস হবে, ক্লাসে আপনাদের সাথে আমার ইন্টারাকশন হবে, হোয়াটসঅ্যাপ গ্রুপ থাকবে, সেই গ্রুপে আপনারা বিভিন্ন প্রবলেম শেয়ার করবেন, সেগুলো নিয়ে আমরা পরামর্শ দিব, কথা হবে।
তা আপনি কিভাবে পড়বেন, কিভাবে লিখবেন, কিভাবে লিখলে আপনার এক্সামে ভালো নাম্বার পাবেন, এইগুলো নিয়ে আর কথা। কিভাবে পড়বেন ক্লাসের মধ্যে মাঝে মাঝে আপনাদেরকে জিজ্ঞেস করা হয়, এই আপনি কি বিগত সালের যে হোমওয়ার্ক, এই যে ক্লাস শেষে হোমওয়ার্ক দেওয়া হয়, এই যে ক্লাস শেষে হোমওয়ার্ক দেওয়া হয়, এই আপনি কি বিগত হোমওয়ার্ক করছেন কিনা, করলে খাতাটা একটু দেখান। এইভাবে বিভিন্নভাবে ক্লাস কয়টা পাবো, আচ্ছা অলরেডি আমি বলছি কত টাকা দিব, এটা আপনারে ওরা কমেন্ট করবে। আচ্ছা এখান থেকে চলে গেছে, অলরেডি আমি বলছি ক্লাস হচ্ছে আমাদের এই পড়াবো হচ্ছে 12 ক্লাসে, আর পড়াবো হচ্ছে 12 ক্লাসে, আর 3টা সলভ। আচ্ছা ক্লাস সংখ্যা, এই যে ক্লাস সংখ্যা হচ্ছে 12টা, আর হচ্ছে সলভ ক্লাস হচ্ছে 3টা, টোটাল হচ্ছে 15টা। এর বাইরেও যদি ক্লাসের দরকার হয়, ব্যাচের যদি ক্লাসের দরকার হয়, এর বাইরেও ক্লাস পাওয়া যাবে। 15 থেকে 20টা ক্লাস হতে পারে, 15 থেকে 20টা, আশা করি 15টার বেশি লাগবে না। স্কুল পর্যায়ের যে সিলেবাস, সেই সিলেবাস অনুযায়ী 15টার বেশি লাগবে না। তাহলে আমাদের এই হলো ব্যাপার। তাহলে প্রপার গাইডেন্স। 2 নাম্বার হচ্ছে প্রয়োজন মতো নোট বা হ্যান্ড নোট, যেটাই বলেন না কেন, নোট বা হ্যান্ড নোট, তাই না। 3 নাম্বার হচ্ছে বুঝে পড়ানো, বিভিন্ন কিছু বুঝে পড়ানো। এটা হচ্ছে বিদ্যাবাড়ির কোচিং যখন করবেন তখন এগুলো আপনারা পাবেন। ক্লাসে ওয়ার্ক বা প্র্যাকটিস, মানে ক্লাসে আমরা প্রচুর ম্যাথ ট্যাথ আছে না, কনভার্সন এগুলো প্রচুর প্র্যাকটিস করি, প্রচুর সময় দিই। এবং লাইভ কথা বলেও আমরা অনেক, প্রায় ঘন্টা খানিক, অনেকে অবশ্য বিরক্ত হয় যে স্যার এত সময় নষ্ট হইতেছে। সবাই তো আর সমান পারে না, কেউ বেশি পারে, কেউ কম পারে, কেউ বেশি পারে, কেউ কম পারে। যারা কম পারে তাদের জন্য আমার তো সময় দিতেই হবে, তাদের সাথে ডিরেক্ট ফেসবুক লাইভে কথা বলে প্রশ্ন এই যে সলভ করানো হয়। যদি কোনো প্রবলেম থাকে, হোয়াটসঅ্যাপ গ্রুপ তো আছেই। এর বাইরে আপনারা মেইন যে জিনিসটা পাবেন সেটা হচ্ছে মডেল টেস্ট, এবং এটা 6 নাম্বার, এই যে চ্যাপ্টার বেস এক্সাম। আবার লিখি, নাহলে তো আপনারা আবার জিজ্ঞেস করবেন। চ্যাপ্টার বেস এক্সাম এবং মডেল টেস্ট মানে লাস্টে একটা মডেল টেস্ট হবে একদম লাইভের মতো। এগুলো হচ্ছে, এটা কি বলতেছে, অ্যাপ তো ঠিক হয়নি, ভর্তি সম্পর্কে বিস্তারিত বলেন। এই যে ফেসবুক গ্রুপে আমরা সিক্রেট গ্রুপে আপনাদেরকে বিভিন্ন ক্লাসের যে জুম, সেগুলো শেয়ার করে সেই জুমের মাধ্যমে ক্লাস হইতেছে। আর বাকি বিস্তারিত কমেন্টে আপনাকে বলে দেওয়া হবে, সমস্যা নেই। আপনাদের ক্লাস বেস্ট পেইড ব্যাচ, আপনার ক্লাস করছিলাম, আপনার ক্লাস বেস্ট। আচ্ছা আপনি কি আমার ক্লাসে, রিটেনের ক্লাসে, আচ্ছা একজন বলছে যে আপনার আইসিটি রিটেন নতুন ব্যাচ চালু হবে কি? আচ্ছা আপনার উত্তর দিয়ে দিবে, অবশ্যই চালু হবে। চালু না হলে তো আর আমরা লাইভ দিতেছি না। অবশ্যই নতুন ব্যাচ চালু হবে। এই আপনারা যারা কমেন্টের উত্তর দিতেছেন তারা এই যে এগুলার উত্তর দিয়ে দেন, এই যে বায়োলজি ক্লাস নিবেন না, এগুলা বলে দেন যে নিবেন, অবশ্যই নিবে, সব ক্লাসই নিবে, বায়োলজি ক্লাসই নিবে। তাহলে আমরা যেটা দেখলাম যে এখান থেকে এই যে 6টা জিনিস যে আমরা পাইলাম, তার মধ্যে আমার কাছে যেটা মোস্ট ইম্পর্টেন্ট লাগে সেটা হলো এইটা, মানে প্রপার গাইডেন্স। অর্থাৎ পড়াশোনা তো আপনার করতে হবে, আমি তো আর আপনার পড়া পড়ে দিতে পারবো না, দুনিয়ার কেউ আপনার পড়া পড়ে দিতে পারে না, পড়া তো আপনাকেই পড়তে হবে। কিন্তু দেখেন, আপনি যদি ঢাকা শহরে একটা বাসায় একটা গলি খুঁজতে যান, তোরা আপনার কি করতে হবে? ধরেন আপনার বাসা হলো 5 নাম্বার গলিতে, তাই না? বা ধরে নিলাম 13 নাম্বার গলিতে, এটা হলো 13 নাম্বার গলি, তাই না? তাহলে আপনাকে খুঁজতে হলে কি করতে হবে? এইদিকে দেখলেন এটা 11,
এটা 12 ধরেন আর এইদিকে ধরেন 10, তাহলে আপনি ধরেন এই দিক দিয়ে এসে 12 নম্বর গলি গেলেন, যাওয়ার পরে আপনি এদিক যাবেন, যাওয়ার পরে দেখলেন এদিকে 11, তারপরে দেখলেন 10, আবার অনেক সময় উল্টা পাল্টাও হয়, তখন বুঝলেন যে না এইদিকে তো আমার বাসা হবে না, কারণ এদিকে কমতেছে, এদিকে 9, তাহলে উল্টা দিকে আসতে হবে, আবার এদিকে আসলেন, এসে 12, 13, তারপরে 13, 14 নম্বর গলিটা খুঁজে পেলেন, তাই না? কিন্তু আপনি যদি এখানে এসেই একজন বুড়া চাচাকে জিজ্ঞেস করেন যে চাচা এই যে এই আমার 13 নম্বর গলিটা কোন দিক, আপনার চাচা কিন্তু আপনারে বলে দিবে যে এই যে এইদিকে যান, এই এক গলি পরেই 13 নম্বর গলি। মাঝখানে দেখলেন যে এটা আবার 15 নম্বর গলি, তারপরেও কিন্তু আপনি কনফিউশন হবেন না, কারণ উনি বলছে যে 12-র পরে এক গলি পরেই 13, আপনি সোজা গিয়ে দেখলেন যে 13 নম্বর গলি পেয়ে গেলেন। তো বিদ্যাবাড়ির মানে রিটেনের ব্যাপারটা হলো এরকম যে আপনারা এই গলি ওইগুলি না খুঁজে আপনি কোন জায়গায় কোন বই কোথা থেকে কিভাবে পড়লে আপনাদের এই মানে রিটেন প্রিপারেশনটা অল্প সময়ের মধ্যে একদম পারফেক্ট হবে, সেই জিনিসটাই আমরা বলে দিই। এটা হচ্ছে আমার কাছে মনে হয় যে যে কোনো কোচিংয়ের ক্ষেত্রে এইটা হচ্ছে সবচেয়ে বড় ভ্যালুয়েবল জিনিস, এর বাইরে বাকিগুলো হলো সাবসিডিয়ারি জিনিসপত্র। আমার এটা পার্সোনাল ওপিনিয়ন, আপনাদের হয়তো এক একজনের এক এক ধরনের ওপিনিয়ন হতে পারে, কিন্তু আমি বিলিভ করি যে প্রপার গাইডেন্সটা হচ্ছে রিয়েল জিনিস। এই গাইডেন্সের অভাবে আমার লাইফ থেকে ধরেন অনেক টাইম নষ্ট হয়ে গেছে। আপনারাও হিসাব করে দেখেন যে আপনার মনে হয়েছে যে 2 বছর আগে যদি এই ইনস্ট্রাকশনটা পাইতাম বা এই মানে গাইডেন্সটা পাইতাম, তাহলে আমার আর এত মানে লস হইতো না বা এত ভুল করা লাগতো না। এখানে বলেন, এখানে কি বলবো, এই এমডি ইরফান আলী কি বলবো বলেন, এখানে কি বলবো? তাহলে আমার গাইডেন্সটা হচ্ছে মেইন জিনিস এবং এই জিনিসটা আমরা প্রপারলি পাবো, আর বাকি জিনিসগুলো তো কথা হলোই, বাকি জিনিস তো পাবোই। আচ্ছা, এখন আমরা দেখি যে আমরা একটু পড়াই কেমনে আসলে। হ্যাঁ, ধরেন এই যে আমার একটা হ্যান্ড নোট আছে, মোটামুটি মানের একটা হ্যান্ড নোট আছে, আপনারাও ধরেন একটা হ্যান্ড নোট নিজের মতো করে তৈরি করবেন, তাই না? তা আমি একটু কোশ্চেন দেখি। ও তারপরে আর একটা জিনিস দেখাই, সেটা হচ্ছে যে এই জায়গায় আমরা এই সিলেবাসের পরে মানে ক্লাসে ভর্তি হওয়ার পরে সিলেবাসের পরেই সম্ভাব্য কোশ্চেনাবলী বা সম্ভাব্য প্রশ্নাবলী, কোশ্চেনাবলী না সরি, মানে বাংলা ইংরেজি খুব মিশে শেষ হয়ে যাচ্ছে আসলে, বাংলা ইংরেজি পড়তে পড়তে এই অবস্থা হয়েছে। জীবনের অর্ধেক পড়ছি বাংলা আর ইউনিভার্সিটি পুরাটাই পড়ছি ইংরেজি। এখন এই কম্পিউটার এগুলো কইতে গেলেই শুধু বলতে গেলেই শুধু ইংরেজি চলে আসে, এই ইংরেজি চলে আসলে বাংলিশ হয়ে যায়। তো এর মধ্যে দেখেন আমরা এই যে প্রথমে একদম প্রথম ক্লাসেই মানে ওরিয়েন্টেশন ক্লাস যখন হবে, ক্লাস 1 নাম্বার হচ্ছে ওরিয়েন্টেশন আর কোনো একটা টপিকস, সেখানে আমরা এই জিনিসটা সিলেবাস সহ এরকম সম্ভাব্য বিদ্যাবাড়ির সম্ভাব্য কোশ্চেন, বিদ্যাবাড়ির সম্ভাব্য প্রশ্নগুলা আপনাদেরকে দিয়ে দেওয়া হবে এবং এই প্রশ্নগুলো ধরে ধরে আপনাদেরকে সলভ করা হবে। এবং এই ক্লাসের মধ্যে আমরা এই বইয়ের মধ্যে যে বিগত সালের কোশ্চেনগুলো আছে সেগুলোও ধরে ধরে আমরা অনেক সময় একটা টপিকস পড়াইলাম, ধরেন একটা যোগ বিয়োগ গুণন ভাগ পড়াইলাম, পড়ানোর পরে ওইটার রিলেটেড বিগত সালে কি কি কোশ্চেন আছে ওগুলোও পড়াই। আসলে আমরা একটা কোশ্চেন দেখি, এর মধ্যেই দেখি, এর মধ্যেই আছে এর মধ্যেই আছে একটা কোশ্চেন, আমরা একটু দেখি। কম্পিউটারের বৈশিষ্ট্য, কম্পিউটারের প্রধান মেমোরি, কম্পিউটারের হার্ডওয়্যার সফটওয়্যার, এই যে দেখেন একটা কোশ্চেন, আধুনিক কম্পিউটারের জনক কে, তাকে কেন আধুনিক কম্পিউটারের জনক বলা হয়, তাই না? তো আমরা ধরেন এই কোশ্চেনটা পড়বো, এই কোশ্চেনটা তাহলে কেমনে পড়বো, আমরা একটু এখানে যাই, দেখি আমাদের একটা হ্যান্ড নোট আছে, এছাড়াও আপনাদের বই টই তো থাকবেই, প্রত্যেকেরই বই থাকবে। এই দেখেন কম্পিউটারের জনক কে, ঠিক আছে? এটা মনে দেখা যাচ্ছে না, একটু সাদা হয়ে যাচ্ছে, তো এটা ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ করা হয় নাই, এই জন্য একটু দেখতে কষ্ট হইতেছে, তারপরে আপনারা একটু কষ্ট করে দেখেন। তো এখানে দেখেন একটা কোশ্চেন যে চার্লস ব্যাবেজকে আধুনিক কম্পিউটারের জনক বলা হয়। এই আবার আপনারা ওই যে ইয়াটাই না আনেন না, ওই যে বিসিএস এর সেই বিশাল কনফিউজিং ব্যাপারটাই না আনেন না যে অমুকে আধুনিক কম্পিউটারের জনক, তমুকে কম্পিউটারের জনক, তারপরে আরো ও হচ্ছে কি ডিজিটাল কম্পিউটারের জনক, ওগুলা না, এগুলা রিটেন আর এক জিনিস, এগুলো একটু দেখি। ইংরেজি ক্লাস কবে দিবেন? দ্রুত দিয়ে দিবে। যারা কমেন্ট করতেছেন তারা জানাই দিন, ইংরেজি ক্লাসের কোনো শিডিউল বা টেন্টেটিভ কিছু থাকলে ওনাদেরকে বলে দিন একটু। দেখেন আধুনিক কম্পিউটারের জনক বলা হয় চার্লস ব্যাবেজকে।
আচ্ছা, চার্লস বেবেজ এই 62 সালে 1922 সালে কি করছে, 1822 সালে ডিফারেন্সিয়াল ইঞ্জিন বানাইছে। তিনি পরিকল্পনা করছে যে 30-34 সালে বাষ্পীয় ইঞ্জিন ব্যবহার করে অ্যানালিটিক্যাল ইঞ্জিনের পরিকল্পনা করছে, সেটা কিন্তু তিনি বানাইতে পারে নাই। আসল ব্যাপারটা হচ্ছে এখানে অনেক কথা বলা আছে, তারপরে দেখেন উনি আসলে কি করছে এটা একটু বলি শোনেন। উনি বলছে যে আমি এমন একটা যন্ত্র বানাবো যে যন্ত্রটার একটা ইনপুট থাকবে, সেই ইনপুট দিয়ে একটা তথ্য বা ডাটা বা ডেটা যেটাই বলেন না কেন, ডাটা বা ডেটা যেটাই বলেন না কেন, সেটা সে রিসিভ করবে। তারপরে সে সেটাকে প্রসেস করবে, করে প্রসেস রেজাল্টটা আউটপুটের প্রদর্শন করবে। আচ্ছা, প্রদর্শন করবে, তাই না? এই আউটপুটের রেজাল্ট প্রদর্শন করার পরে যদি প্রয়োজন হয়, মানে যদি কেউ মনে করে যে এই ডাটাটা পরবর্তীর জন্য আমি কি করব, ডেটাটা কি করব পরবর্তীতে। আইসিটি ক্লাস মার্চ মাস থেকে হচ্ছে পেইড বেসে, আচ্ছা হ্যাঁ, মার্চ মাস থেকে আইসিটি ক্লাস হচ্ছে। তো এটা কি হবে, সংরক্ষণ করবে, তাহলে এখানে মেমোরিও থাকবে। উনি কিন্তু এই ধারণাটা দিছে, এই চার্লস বেবেজ এই যন্ত্রটা আবিষ্কার করে যেতে পারে নাই। আপনারা উপরে পড়লে দেখতে পারবেন, তাই না? উনি দেখেন, উনি অর্থাৎ এই কাজ শেষ করতে না পারলেও পরিকল্পনা করেছিলেন, দেখছেন কাজ শেষ করতে পারে নাই, সে কিন্তু এই কাজটা শেষ করতে পারে নাই। সে এইরকম একটা ধারণা দেওয়ার পরে ওই 1932 বা 22 সালের দিকে যখন কম্পিউটার আবিষ্কার হলো, মার্ক 1 প্রথম কম্পিউটার, যেটা মার্ক 1 পিসি, তাই না? যে যদিও সেটা পরবর্তীতে হার্ভার্ড ইউনিভার্সিটিতে পরবর্তীতে আর কাজে লাগে নাই, মানে কাজের মধ্যে নাই, মানে ওই প্রজেক্টটা সফল হয় নাই। এই মার্ক 1 পিসি যখন সে তৈরি করলো, বা এবিসি পিসি যখন তৈরি করলো, তখন দেখা গেল যে 100 বছর আগে চার্লস বেবেজ যে আইডিয়াটা দিল যে একটা কম্পিউটার এরকম হবে 100 বছর পরে কম্পিউটার বানাইতে গিয়ে দেখা গেল হুবহুব তার অবকাঠামোর সাথে মিলে গেছে। মানে তার জিনিসটাই 100 বছর পরে বানাইতে হলো। তার মানে কি, সে চিন্তা চেতনায় 100 বছর আগে ছিল। এই জন্য তাকে বলা হলো কি, যে আপনি হচ্ছে কম্পিউটারের জনক, যদিও সে ততদিনে বেঁচে নাই। এই জন্য তাকে কম্পিউটারের জনক বানানো হলো। আধুনিক যে কম্পিউটার, তাকে তার জনক বানানো হলো। যদি আমরা বাস্তবে একটা উদাহরণ দেই, যে আমাদের জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, বাংলাদেশ যখন স্বাধীন হয়, যখন যুদ্ধ হয়, যখন গোলাগুলি হয়, দেশে যখন গণহত্যা চালানো হয়, তখন কিন্তু উনি সরাসরি কোনো একটা, এই যে বলছি না যে এই যে দেখেন, এই যে মানে ভেজাল শুরু করে দিয়েছেন, ভেজাল বললাম যে বিসিএস এর পিলিটটা বাদ দেন, রিডেনে এই আধুনিক কম্পিউটারের জনক কে এটা যদি বলে, এই বেবেজের নামই লিখতে হবে এই কোশ্চেনের মধ্যে, তাই লিখতে হবে। আপনি দেখেন, ভালো করে পড়াশোনা করে দেখেন। ওই যে বিসিএস এর হিসাব বাদ দেন, বিসিএস এর হিসাব বাদ দিতে বলছি, আগেই বাদ দিতে বলছি, হ্যাঁ। আচ্ছা, এই ভেজাল ভুলে যান, ঠিক আছে? কম্পিউটারের জনক তাকেই বলতে হবে। তো এখন যেটা বলতেছিলাম, তো উনি কিন্তু একটা পাকিস্তানি হানাদারকেও গুলি করে মারার সুযোগ পায় নাই, বা সরাসরি যুদ্ধ করে নাই, সরাসরি যুদ্ধ সংগঠন করতে পারে নাই। তার জাতির জনক বঙ্গবন্ধু কেন বাংলাদেশের জনক? কারণ হচ্ছে যে উনি সর্বপ্রথম বুঝতে পারছে যে বাংলাদেশ নামে একটা স্বাধীন দেশ প্রতিষ্ঠা করা সম্ভব। তার আগে অনেক বড় বড় নেতা ছিল, ওনার গুরু অনেক নেতা ছিল, নাম না বলি, তারা কিন্তু অনেক আন্দোলন করছে, অনেক কিছু করছে, কিন্তু পাকিস্তান থেকে বাংলাদেশ স্বাধীন হয়ে যেতে পারে এই ধরনের আইডিয়া কেউ দেয় নাই। এই কাজটা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান শুরু করছে, এর ভিত্তিপত্র স্থাপন করছে, ইভেন সে দেশটাকে স্বাধীন ঘোষণাও করে গেছে, কিন্তু করে যেতে পারে নাই। পরবর্তীতে তার কথায় উজ্জীবিত হয়ে তার মানে কাছের যে নেতারা, তারা সবাই সংগঠন করে মুক্তিযুদ্ধ করে দেশটাকে স্বাধীন করছে, এবং এই কারণে উনি জাতির জনক। এরকম এই বেচারা কিন্তু যন্ত্রটা আবিষ্কার করে যেতে পারে নাই, উনি ঘোষণা করে গেছে যে এরকম একটা যন্ত্র আমি আবিষ্কার করব। এই কারণে তাকে 100 বছর পরে যখন যন্ত্রটা বানানো হলো, মানে দেশ যখন স্বাধীন হলো, তখন বোঝা গেল যে আসল নায়ক কে। এই হলো কম্পিউটারের জনকের হিসাব। আচ্ছা, তো এরকম আমরা যে কোশ্চেনগুলো আছে, এখানে আরো যে কোশ্চেনগুলো আছে, কম্পিউটারের বৈশিষ্ট্য, কম্পিউটারের বৈশিষ্ট্য, তারপরে কম্পিউটার এবং মানুষের মধ্যে পার্থক্য, কম্পিউটারের প্রকারভেদ,
এই জিনিসগুলো আমরা এই যে অ্যানালগ কম্পিউটার, ডিজিটাল কম্পিউটার, এই জিনিসগুলো আমরা এটা আমি নোট তৈরি করছি, হাতে লেখা নোটের চাইতে আমি এটা ওসিআর দিয়ে স্ক্যান করে পিডিএফ করছি। হাতে লেখা নোট ওসিআর দিয়ে স্ক্যান করে পিডিএফ করছি। হ্যাঁ, অনেকে মনে করে হাতে লেখা মানে অথেন্টিক আর পিডিএফ মানে হলো কপি পেস্ট, এরকম কিছু না। হ্যাঁ, হাতে লেখা জিনিস হচ্ছে সুন্দরভাবে উপস্থাপন করা। তো এই হচ্ছে ব্যাপার। আমরা আসলে এইভাবে পড়াশোনা করি, এইভাবেই আমাদের মানে ক্লাসগুলো হয়। এবং আমি এতক্ষণে হয়তো এটা বুঝাইছি। এবার আরেকজন বলছে আধুনিক কম্পিউটার জনক অ্যালান টিউরিং। ভাই আপনি আর আরেকজন কমেন্টার দুইজন মিলে এখন মানে মিটিং বসায় এটা নিয়ে আলাপ আলোচনা করেন যে আধুনিক কম্পিউটারের জনক কে। এটা নিয়ে আমি কথা বলছি যে এই বিসিএস এর প্রিলিমিনারির কোশ্চেন টাইনেন না, এটা রিটেনের কোশ্চেন, রিটেনের পড়া। কম্পিউটারের জনক চার্লস ব্যাবেজ, আধুনিক কম্পিউটারের জনকও ওখানে চার্লস ব্যাবেজ, কারণ ওখানে একটা জিনিসই কোশ্চেন আসে কম্পিউটারের জনককে। হ্যাঁ, তো ঠিক আছে, তাহলে আমরা এখন একটু শেষের কথার মধ্যে আসি। এগুলা নিয়ে আর কথা না বাড়াই, এগুলা ক্লাসে ইনশাল্লাহ কথা হবে। ঠিক আছে, এগুলো নিয়ে ক্লাসে ইনশাল্লাহ কথা হবে, সমস্যা নাই। নাইম হাসান, আমি জানি আধুনিক কম্পিউটারের জনক, বর্তমান কম্পিউটারের জনক, অ্যানালগ কম্পিউটারের জনক, ডিজিটাল কম্পিউটারের জনক, বাইনারি কম্পিউটারের জনক, এগুলো আমার পড়া আছে। আপনার এত কনসার্ন হওয়ার কিছু নাই। ঠিক আছে, এইটা নিয়ে এত কনসার্ন হওয়ার কিছু নাই, এটা আমরা জানি। আমি প্রথম বলে নিছি যে বিসিএস কোশ্চেন নিয়ে যে কনফিউশন আছে সেটা এই রিটেনের মধ্যে অ্যাটলিস্ট আপনারা আইনেন না, ওটা একটু ভুলে যান, এদিকে একটু নজর দেন। তাহলে এই হলো ব্যাপার। এইভাবে আমরা কি বিদ্যাবাড়ির কোচিংয়ে বা ক্লাসে কি সুবিধাগুলো পাই বা কি সার্ভিসগুলো বিদ্যাবাড়ি থেকে পাবেন সেগুলোর একটা ডিটেলস বললাম। আর বাকিটা হচ্ছে এই যে এইসব নাম্বার হোয়াটসঅ্যাপ আছে বা কলও দিতে পারেন। হোয়াটসঅ্যাপে মানে মেসেজ করাই ভালো, কারণ ওদের সুবিধা মতো সময়ে আপনাদেরকে রেসপন্স করতে পারবে। এছাড়াও এই লাইভের নিচে কমেন্ট করলেও হবে, ওরা আপনাদের সাথে যোগাযোগ করে নেবে, কোনো সমস্যা নাই। এই মোটামুটি আমাদের লাইভ এবং এই মোটামুটি আমাদের বিদ্যাবাড়ির আইসিটির যে পড়াশোনার বিষয়টা, এগুলো নিয়ে কথা। এবং বাকি যা হবে ইনশাল্লাহ মানে ক্লাসে যখন হবে, যদি ভর্তি হন পেইড ক্লাসে, ভালো হবে, তখন কথা হবে, ডিটেলস কথা হবে, দেখা হবে ইনশাল্লাহ। রেজাল্ট কবে দিবে মিলন হোসেন বলছেন, রেজাল্ট বলা হইতেছে সামনের সপ্তাহে দিবে। এটা তো আমি আপনি কেউ বলতে পারি না, আমি আপনি যতটুকু জানি সবাই ততটুকু জানে, তাই না? তো পেপার পত্রিকা এদিক ওদিক যা লেখা হচ্ছে, এই পাটোয়ারি ভাই আপনি এটা কি দিতেছেন আমি বুঝলাম না। আল মদিনা ফার্মাসিউটিক্যাল লিমিটেড, ভাই এটা কি ফার্মেসি অ্যাড দেওয়ার জায়গা নাকি? আচ্ছা যাক, যা দিছেন। তাহলে আল্লাহ হাফেজ। কি আবার কি বলছেন আরেকজন দেখি, মার্কেটিং ক্লাস কি নেওয়া হবে না? হ্যাঁ, মার্কেটিং ক্লাস নেওয়া হবে, মার্কেটিং ক্লাস নেওয়া হবে, আদার সাবজেক্টের নেওয়া হবে। ধরেন মার্কেটিং ক্লাসে তো আর পুরো বিসিএস এর এনটিআরসি এর রিটেন পড়ায়া শেষ করে দেওয়া হবে না, তাই না? মার্কেটিং ক্লাসটা নেওয়ার কারণ হচ্ছে আপনাদেরকে দুই একটা কোশ্চেন সম্বন্ধে আইডিয়া দেওয়া, বিদ্যাবাড়ি ক্লাসের নমুনা সম্বন্ধে জানানো। ঠিক আছে, ওকে, আল্লাহ হাফেজ, ভালো থাকবেন, দেখা হবে ইনশাল্লাহ কোনো একদিন। বাই।